শাওয়ারের নিচে দাঁড়িয়ে কি করবে না করবে তা ভেবে চলেছে তাহমিদ। আগে মাথা ঠান্ডা হওয়া দরকার, তারপর অন্য কিছু ভাবা যাবে। একটা নাম্বারে ফোন করে মোবাইল কানে ধরল সে। বুক টিপটিপ করছে, পরপর কয়েকটা ঢুক গিলে গলা ভিজিয়ে নিল। কি বলবে তা বারবার আওড়াতে লাগল সে। যদি মনে না থাকে, বাড়িওয়ালার মেয়েকে মাত্রই পড়িয়ে এসেছে নাজিফা। খিদে পেয়েছে প্রচুর, কিন্তু ক্লান্তিতে দুচোখ বুজে আসছে তার। নেতিয়ে পড়া শরীরটাকে নিয়ে বিছানায় শুয়ে রইল কিছুক্ষণ। শরীরের ক্লান্তি কিছুটা কমলে খাওয়া যাবে। আচমকা রিংটোনের শব্দে চমকে উঠে সে। বুকে বার কয়েক থুথু দেয়। এমন নিরিবিলি পরিবেশে মোবাইলের বিকট শব্দে ভয় পেয়ে গিয়েছে সে। স্ক্রিনে আননোন নাম্বার দেখে ভ্রু কুচকায় নাজিফা। দরকারি ফোন ভেবে রিসিভ করল সে। হ্যালো বলে সালাম দিয়েও কোনো সাড়া শব্দ পেল না। বার কয়েক জিজ্ঞেস করল কে, কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর না পেয়ে কল কাটতে যাবে অমনি ভেসে উঠল পরিচিত কণ্ঠস্বর। নাজিফা, আমি তাহমিদ। কিংকর্তব্যবিমূঢ় হয়ে যায় নাজিফা। যদিও এক অফিসে কাজ করার সুবাদে কল করতেই পারে, তারপরও ব্যাপারটা নাজিফার হজম হচ্ছে না। গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না তার। কথা ঝুড়ি কেমন গলায় দলা পাকিয়ে আটকে আছে। কাল তো শুক্রবার, একবার বিকেলে বনানীর চিলেকোঠা রেস্টুরেন্টে দেখা করতে পারবেন? আমার আপনার কাছ থেকে অনেক কিছু জানার আছে। কি উত্তর দিবে ভেবে পেল না নাজিফা। আসলে কি যাওয়া উচিত নাকি না। নাজিফা কোনো সাড়া শব্দ না পেয়ে তাহমিদ পুনরায় বলল, আসতে পারবেন মিস নাজিফা? কয়েকটা প্রশ্নের উত্তর জানা আমার খুব প্রয়োজন। এবার মুখ খুলল সে। নিস্তেজ গলায় বলল, কেন পড়ে আছেন সেই 5 বছর আগের ঘটনা নিয়ে? সময়ের সাথে সাথে আরও অনেক কিছু বদলেছে। ভুলে যান সব। কিছু কিছু প্রশ্নের উত্তর না পেলে মানুষ মানসিক অশান্তিতে থাকে। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। পুঙ্খানুপুঙ্খ যখন প্রশ্নের উত্তর না পাওয়া অবধি আমার শান্তি নেই। নিজের রুমের জানালাটা খুলে নাজিফা। রাতের শীতল বাতাস তার গা স্পর্শ করল। পরম প্রশান্তিতে চোখ বন্ধ করে ফেলে সে। চোখ বন্ধ রেখেই সে উত্তর দিল, মানুষের জীবনে এমন কিছু ঘটনা থাকে যার কথা মনে পড়লে মন হয় কেউ কাটা গায়ে নুনের ছিটা দিচ্ছে। আমি সেসব দিনের ঘটনা থেকে পালিয়ে বাঁচতে চাইছি। কেন আপনি আবার সেগুলো নিয়ে ঘাটাঘাটি করছেন? এই অধমের জন্য না একটু সহ্য করলেন? আমি জানতে চাই সবকিছু। তপ্ত সদুষ্ণ শ্বাস ফেলে নাজিফা বলল, আচ্ছা ঠিক আছে। নাজিফার সাথে কথা শেষ করেই দেখল তুবার নাম্বার থেকে অনেকগুলো কল এসেছে। তাহমিদ কলব্যাক করল, কোথায় তোরা? সেই সন্ধ্যায় বের হয়েছিস আর এখন রাত 9টা বাজে। তুবা নিরস গলায় বলল, আমি ফয়সালের জন্য অপেক্ষা করছি। ও বাসায় ফিরে যাব। মানে বুঝলাম না, তুই তো ফারিয়াকে বেরিয়েছিলি, তাহলে ফয়সাল ভাই আসলো কই থেকে? এত কিছু বলতে পারবো না। তুই মাকে বলে দিস আমি ও বাসায় ফিরে গিয়েছি। বলেই খট করে মোবাইল কেটে দিল তুবা। বোনের কথা শুনে দীর্ঘশ্বাস ফেলল সে। হয়তো আবারও রাগারাগি করেছে। রেস্টুরেন্টে মুখোমুখি বসে আছে দুজন। তাহমিদের নজর না চাইতেও নাজিফার নাকে জলজল করা নাকফুলের দিকে যাচ্ছে। নতজানু হয়ে বসে আছে নাজিফা। তাহমিদের দিকে তাকাতে তার কেমন অস্বস্তি হচ্ছে। তন্মধ্যে ওয়েটার এসে, স্যার আপনাদের কফি। ওয়েটারের দিকে তাকিয়ে সৌজন্য হাসল তাহমিদ। অতঃপর একটা কাপ নাজিফার দিকে এগিয়ে দিল। নাজিফা মন্থর গলায় তাহমিদকে বলল, আপনি কিছু জানার জন্য ডেকেছিলেন? দয়া করি কি বলতেন? কফির কাপে চুমুক দিয়ে তাহমিদ বলল,
আপনার কি কারো সাথে রিলেশন ছিল, যার সাথে আপনি ফিজিক্যালি ইনভলভ ছিলেন? আঁতকে উঠল নাজিফা। হতবিহ্বল নাজিফা অনুভূতিশূন্য চোখে নিষ্পলক তাকিয়ে জবাব দিল, যদি বলি ছিল। চকিত হয় তাহমিদ। তাহলে কি অযথাই এসব নিয়ে ঘাটাঘাটি করছে? আপনার উত্তরটা কি হবে? তাহমিদ নিষ্প্রভ বিষণ্ণ স্বরে বলে, জানি না। মলিন হেসে নাজিফা পুনরায় বলল, আর যদি বলি ছিল না, আপনার উত্তরটা কি হবে? সোজা হয়ে বসে তাহমিদ আকুলতাপূর্ণ অধৈর্য গলায় বলল, আমি সবটা জানার জন্য এসেছি। নাজিফার চোখে পানি টইটম্বুর। পলক ফেললে গাল স্পর্শ করবে সেই পানি। তাহমিদের দিকে তাকিয়ে বলল, পানি খাব। টেবিলে সাজিয়ে রাখা একটি পানির বোতলের ছিপি খুলে নাজিফার সামনে ধরল তাহমিদ। গলা ভিজিয়ে নিল নাজিফা। আপনার সাথে বিয়ে ঠিক হওয়ার আগেও একটা ফ্যামিলি আমাকে দেখে গিয়েছিল। তারা জানায় তাদের আমার কে পছন্দ হয়নি। স্বাভাবিক, সবার পছন্দ তো এক না। এরপর এলেন আপনারা, সবকিছু ঠিকঠাক আপনার সাথে। কেনাকাটা শেষ, দাওয়াত দেওয়াও শেষ। আপনার মা এক রাতে ফোন দিয়ে বললেন এই বিয়ে সম্ভব না। বাবা যেন আর না সামনে না আগায়। মুহূর্তে চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছিল আমার স্বপ্ন। আপনাকে নিয়ে ছোট্ট একটা সংসারের স্বপ্ন দেখা শুরু করেছিলাম আমি। এক সেকেন্ডে সব শেষ হয়ে গেল। আমার মনের অবস্থা কি ছিল শুধু আমি জানি। একটু একটু করে আমার জমাইত অনুভূতি, অনুরাগ দিয়ে তৈরি অলীক কল্পনার ইতি টানলাম। আমি আমার বাবাকে প্রথমবারের মতো ভেঙে পড়তে দেখেছিলাম। ওই তারিখেই বাবা আমার বিয়ে দেওয়ার চেষ্টা চালালো। ঘটক লাগিয়ে দেওয়া হলো চারদিকে। 2 দিন পর পাত্রপক্ষ দেখতে এলো, তাদের হলো পছন্দ আমাকে। এরপর জানি না কি হলো। উনারা বাড়ি গিয়ে বাবাকে ফোন করে যা নয় তা বলে অপমান করল। উনারা কি বলছে কিছুই আমাদের বোধগম্য ছিল না। উনারা শেষে বলল আমি নাকি চরিত্রহীন। কথাটা শোনার সাথে সাথে জ্ঞান হারাই আমি। উনারা আর কি বলেছিল আমার জানা নেই। কখনো বাবাকে জিজ্ঞেসও করেনি। কি জিজ্ঞেস করব? বাবা উনারা কেন আমাকে চরিত্রহীন বলেছে এটা? এরপর থেকে আমার জীবনটা বিষিয়ে গেল। বেঁচে থাকাটাই আমার জন্য কষ্টকর হয়ে গেল। এলাকায় রটে গেল আমি নষ্টা। ঢাকা শহরে পড়ার নাম করে ছেলেদের সাথে রাত কাটাই। প্রত্যন্ত অঞ্চলের মানুষকে যা বুঝানো হয় এরা তাই বুঝে। ঘর থেকে থেকে বের হতে পারতাম না। বাবাও মানসিকভাবে অসুস্থ হয়ে গেল। মা তো আমার টেনশনে পাগল প্রায়। আমি শুকিয়ে হাড্ডিসার হয়ে গেলাম। এক একটা বানোয়াট কথা আমার শরীরে কাটার মতো বিঁধত। ওরা কোথায় এসব খবর পেয়েছে জানি না। আমি সব সময় ছেলেদের থেকে দূরে দূরে থেকেছি। অথচ আমি এসব জঘন্য কথার শিকার হয়েছি। সবচেয়ে বড় কথা কি জানেন? আমার বাবা মা কখনো এসব কথা বিশ্বাস করেনি। আমাকে মানসিক সাপোর্ট দিয়েছে। একদিন ছোট ভাইটা কাঁদতে কাঁদতে বাড়ি এলো। কে নাকি আমাকে নিয়ে বাজে কথা বলেছে। সেদিন ছোট ভাইয়ের চোখের পানি সহ্য হয়নি। বাবার বারণ সত্ত্বেও বিচার নিয়ে গিয়েছিলাম। কিন্তু ফেরত এসেছিলাম অপমানিত হয়ে। তারপর মানুষের কটু কথা থেকে বাঁচতে আবার ঢাকা এলাম। হাঁপিয়ে গিয়েছিলাম একেবারে। মাঝে মাঝে মনে হতো আত্মহনন করি। আমার সেমিস্টার ড্রপ হলো। আবারও পুরোদমে পড়াশোনা শুরু করলাম। দিন গড়ালো, মাস গড়ালো। গ্রামের মানুষ প্রায় ভুলেই গিয়েছিল সেসব কথা। বাবা ফোন করল বাড়ি যাওয়ার। আমি ইতস্ত করছিলাম যাওয়ার জন্য। বাবার অনুরোধ আর ফেলতে পারলাম না। গ্রামের গিয়ে দেখলাম আবারও বিয়ের বন্দোবস্ত করছে বাবা।
একটা কথা কি জানেন, সবার ভাগ্যে সবকিছু থাকে না। হয়তো আমার কপালে বিয়ে নেই। এবারও পাত্রপক্ষ অপমান করে গেল। আমার বিয়ে পর্যন্ত গেলে বাবাকে চূড়ান্তভাবে অপমানিত হতে হয়। এর পিছনে কে বা কারা আছে বাবা এত চেষ্টা করেও বের করতে পারেনি। নিজেকে বাবার অপদার্থ সন্তান মনে হয়। আমার জন্য বাবা কতভাবে অপমানিত হয়েছে। অন্তর্দেশের দুঃখগুলো একনাগারে বলে নতজানু হয়ে নৈশব্দে চোখের পানি ফেলতে লাগল নাজিফা। তার জীবনটা মাঝ নদীতে মাঝি ছাড়া নৌকার মতো। বায়ুপ্রবাহ যেদিকে হয় ও সেদিকে ছুটে। এমন কেউ কি ছিল যে আপনাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল আর আপনি তাকে অপমান করে রিজেক্ট করেছেন? না, বোধক মাথা নাড়ে নাজিফা। তাহলে কে করছে এমনটা? আচ্ছা, আপনি নতুন করে বিয়ের স্বপ্ন দেখেন না? চোখে পানি মুছে তাহমিদের দিকে তাকালো নাজিফা। প্রতিটা মেয়ের মনে বিয়ে নিয়ে কিছু সুপ্ত বাসনা থাকে, আর সেটা বিয়ে নিয়ে। আমিও এর বাইরে না। তবে মনকে বুঝো দিয়েছি এসব সংসার ধর্ম আমার জন্য না। কারণ আমার বিয়ে নিয়ে কথাবার্তা আগানো মানে আমার বাবাকে পুনরায় অপমানিত হওয়া। আমি চাই না আর কেউ আমার বাবাকে অপমান করুক। ছাড়ুন এসব কথা। এখন বলেন আপনার বউ বাচ্চা কেমন আছে? গায়ে জড়ানো শার্ট চেক করতে লাগলো তাহমিদ। কিছু একটা খোঁজার চেষ্টা করছে। তাহমিদের কাণ্ডে নাজিফা ভ্রু যুগল কুঁচকে তাকিয়ে আছে। শার্টে কি খুঁজছেন আপনি? না, আসলে খুঁজছিলাম কোথাও লিখা আছে নাকি যে আমি বিবাহিত আর বাচ্চা আছে। এবার কপাল কুঁচকে এলো নাজিফার। ঠিক বুঝলাম না। জবাব দেয় না তাহমিদ। ঠোঁট প্রসারিত হলো তার। কফিটা শেষ করুন মিস, বলেই উঠে দাঁড়ায় সে। পুনশ্চ বলল, উপরওয়ালা বোধহয় অন্য কিছু ভেবেছিল। যা তিনি লিখে রাখেন তা বোধহয় কেউ খণ্ডাতে পারে না। রেস্টুরেন্টের দরজা অবধি গিয়ে আবারও ফিরে আসে তাহমিদ। বি প্রিপার্ড ফর এভরিথিং। আর দাঁড়াল না। গটগটিয়ে চলে গেল সে। তাহমিদের যাওয়ার পানে আহাম্মকের ন্যায় তাকিয়ে রইল নাজিফা। সবকিছু বুঝেও যেন বুঝতে পারল না সে। আমার ভুল হয়ে গিয়েছে বাবা। আর তোমাদের সাথে এমন উগ্র আচরণ করব না। জমি থেকে ফিরে পাখার নিচে বসে একটু বিশ্রাম নিচ্ছিলেন তিনি। ছেলের কথা শুনে চট করে চোখ মেলে তাকান উনি। ছেলের কথা যেন বিশ্বাসই হচ্ছে না উনার। বাবা, আমি বন্ধুদের পাল্লায় পড়ে এমন করেছি। আর করব না। আমাকে মাফ করে দাও। হাতের ইশারায় ছেলেকে কাছে ডাকলেন তিনি। একটা হাত উনি উনার ছেলের মাথায় রাখলেন। আদরের স্বরে বললেন, সময় থাকতে বুঝতে পেরেছি সেটাই অনেক। এই বয়সে পড়লে ছেলে মেয়েরা সঠিক ভুল বিচার করতে পারে না। যা হওয়ার হয়েছে, সব ভুলে যা। সামনে টেস্ট পরীক্ষা, মন দিয়ে পড়। এইচএসসিতে ভালো রেজাল্ট করতে হবে। বাবার কথার তালে মাথা নাড়ল ফাহিম। সেখান থেকে প্রস্থান করতেই খালেদ মোশাররফ স্বস্তির নিঃশ্বাস ফেললেন। যাক, এবার তিনি কিছুটা হলেও নিশ্চিন্ত। আসলেই কি নিশ্চিন্ত নাকি নতুন ঝড়ের পূর্বাভাস? রেস্টুরেন্ট থেকে ফিরে সোজা মায়ের রুমে যায় তাহমিদ। কোনো ভনিতা ছাড়াই বলল, মা, আমি যদি সেই মেয়েকে বিয়ে করি তাহলে কি মেনে নিবে নাকি নারাজ থাকবে আমাদের উপর? বুখারী শরীফ পড়ছিলেন মনোয়ারা বেগম। আচমকা ছেলের কণ্ঠস্বর পেয়ে ভয় পেয়ে যান তিনি। ছেলের কথা বুঝতে না পেরে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন। কাকে? কাল যার কথা জিজ্ঞেস করেছিলাম। বসা থেকে উঠে দাঁড়ায় মনোয়ারা বেগম। তার মানে কাল ওই মেয়েকে বিয়ে করার জন্য বিয়ের কথা মুখ দিয়ে বের করেছিল? বাকশূন্য হয়ে মনোয়ারা বেগম দাঁড়িয়ে রইলেন। একদিকে খুশি হচ্ছেন উনার ছেলে বিয়ের জন্য রাজি হয়েছেন,
কিন্তু টেনশন হচ্ছে ওই মেয়েকে বিয়ে করলে ছেলে যদি অশান্তিতে থাকে। তাহমিদ হয়তো মায়ের অভিব্যক্তি বুঝতে পারল। মায়ের মুখোমুখি দাঁড়িয়ে উনাকে আবারও বসালেন। অতঃপর মায়ের কোলে মাথা রাখল। মাথায় হাত বুলিয়ে দাও মা। মনোয়ারা বেগম সস্নেহে ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। 5 বছর আগে আমাদের কেউ মিথ্যে বলছিল মা। 5 বছর আগে তেমনটা না হলে আজকের চিত্র অন্যরকম হতো। তখন যদি আমাকে এসব বলতে হয়তো জীবনের মানেটাই বদলে যেত। বদলে যেত আরও অনেক কিছু। সবকিছু জানার পর মনোয়ারা বেগমের বললেন, মেয়েটা মিথ্যেও তো বলতে পারে। মা, মিথ্যে বলছে না। মুখ মিথ্যে বললেও মানুষের চোখ কখনো মিথ্যে বলে না। মেয়েটা প্রত্যেকটা কথা আমার চোখে চোখ রেখে বলেছে। আর সে যেসব কথা বলেছে নিজের সম্ভ্রম নিয়ে কেউ সেসব কথা কেউ মিথ্যে বলে না। সব সহ্য হয়, চরিত্রে কালিমা লেপন যে সহ্য হয় না। জানতে পেরেছে কে করছে এসব? না। তবে ধারণা করা যায় যে গ্রামে একদল থাকে না যাদের মানুষের ভালো দেখতে পারে না ওসব মানুষের কাজ। তবে এর থেকে খারাপ কিছুও হতে পারে, যেমন পারিবারিক শত্রুতা। দীর্ঘশ্বাস ফেলে মনোয়ারা বেগম বললেন, মানুষ যে এসব করে কি পায়? নিশ্চুপ রইল তাহমিদ। পরম আবেশে চোখ বন্ধ করে মায়ের আদর মাখা স্পর্শ অনুভব করতে লাগল। মনোয়ারা বেগমও বহু বছর আগের মতো ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। তাহমিদ মাথা সামান্য উঁচিয়ে মাকে উদ্দেশ্য করে বলে উঠল, আমি মেয়েটাকে বিয়ে করলে তুমি মেনে নিবে তো? মনোয়ারা বেগম ছেলের মাথায় হাত রেখে বললেন, প্রাপ্ত বয়স্ক হওয়ার পর প্রত্যেকে নিজের ভালো মন্দ বুঝে। তোর যদি মনে হয় ওই মেয়েকে বিয়ে করলে ভালো হবে তাহলে কর। আমি শুধু চাই আমার সংসারটা পরিপূর্ণ হোক। কেউ এসে আমার সংসারের হাল ধরুক। গুটি গুটি পায়ে হেঁটে কেউ এসে দাদু বলে আমার কোলে ঝাঁপিয়ে পড়ুক। এলোমেলো করে দিক আমার ঘরের জিনিসপত্র। আর আমি ঠিক করতে করতে হাঁপিয়ে যাই। তাহমিদ লাজুক হেসে বলে, তুমি তো দেখছি আমার থেকেও দুকদম এগিয়ে। প্রত্যুত্তরে তিনিও মুচকি হাসলেন। তাহমিদ মনে মনে বলল, তাহলে মিশন শুরু। সেদিনের পর দূরত্ব বেড়েছে তুবা আর ফয়সালের মাঝে। তুবার সাথে খুব কম কথা বলার চেষ্টা করে ফয়সাল। তুবা খেয়াল করেছে তাকে দেখলে ফয়সালের চোখমুখে কাঠিন্যে দেখা দেয়। সব সময় কেমন রেগে কথা বলে। সে প্রথমে ভেবেছে হয়তো অফিসে কাজের চাপ। পরে ভাবল ফয়সাল তো কখনো এমন করে না। গলায় টাই ঠিক করছে ফয়সাল। ফারিয়া বিছানায় এলোমেলো হয়ে ঘুমোচ্ছে। টেবিলে নাস্তা দিয়ে হাত মুছতে মুছতে তুবা রুমে প্রবেশ করে। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে ফয়সালের মুখোমুখি হয়ে দাঁড়ায়। পা দুটো সামান্য উঁচু করে সে ফয়সালের কাঁধে দুহাত রাখে। কিংকর্তব্যবিমূঢ়, হতবিহ্বল হয়ে যায় ফয়সাল। তুবা নির্নিমেষ তাকিয়ে রয় ফয়সালের চোখের দিকে। পলকহীন চোখ দুটো যেন অনেক কিছু বলতে চায়। তুবার মতিগতি কিছুই ভালো ঠেকেছে না ফয়সালের কাছে। এই রকম উদ্ভট আচরণ তো কখনো করে না। আজ হঠাৎ কি হল? তুবা ফয়সালের নাক টেনে গলায় টাই বেঁধে দিতে লাগল। কিছুই অনুভবনীয় হচ্ছে না। শুকনো ঢুক গিলে সে। ফারিয়া, মায়ের দিব এখন। তাড়াতাড়ি ঘুম থেকে উঠো। আকস্মাৎ তুবার উচ্চবাচ্যে সম্বিত ফিরে পায় ফয়সাল। তাহলে এতক্ষণ সবকিছু তার অবচেতন মনের কল্পনা ছিল। তপ্ত শ্বাস ফেলে সে মনে ভাবল এমনটা ঘটলে মন্দ হতো না। ফয়সাল ভেবে পায় না তাদের মাঝে এত দূরত্ব কেন? এত বছর যাবৎ সংসার করছে। একটা সন্তান আছে তাদের। তারপরও তারা মনের দিক থেকে একজন আরেক জনের থেকে যোজন যোজন দূরে। এই দূরত্ব কি তার তরফ থেকে নাকি তুবার তরফ থেকে?
সে কি তুবা এবং তার মাঝে অদৃশ্য দেয়াল তৈরি করেছে নাকি তুবা? মনের মাঝে জমা থাকা প্রশ্নগুলো তুবাকে করতে ইচ্ছে করে, কিন্তু ভয় হয়। যদি তুবার সত্যি কারো সাথে সম্পর্ক থেকে থাকে, যদি সে স্বীকার করে অন্য কাউকে ভালোবাসে, তখন মানতে পারবে না ফয়সাল এসব। সে তার সন্তানের মাকে ভালোবাসে, ভীষণ রকম ভালোবাসে। তার চেয়ে বরং এভাবেই থাক সবকিছু। নিজের মনের সন্দেহ মনেই চাপা পড়ে থাক। স্ত্রীর উপর রাগও করবে মনে মনে, ভালোও বাসবে মনে মনে, প্রকাশ করবে না কখনো। এটা তার চাপা অভিমান। ফয়সাল খেয়াল করল তার রাগ কমতে শুরু করেছে। সে 2 দিনের বেশি রেগে থাকতে পারে না। রাগ কমে এখন তার প্রেম প্রেম পাচ্ছে। তুবার ললাটের ঘাম মুছে সেখানে টুপ করে একটা চুমু দিতে ইচ্ছে করছে। আনমনে এসব ভাবতে ভাবতে রুমের এদিক ওদিক তাকিয়ে দেখল তুবা নেই। দীর্ঘশ্বাস ফেলল সে রেডি হয়ে এক এক করে সব ফাইল ব্যাগে ঢুকিয়ে ড্রয়িং রুমে এলো। তুবা গ্লাসে শরবত ঢালছে। তার আঁচলের কোণা ধরে দাঁড়িয়ে আছে ফারিয়া। সে চেয়ার টেনে বসল। ড্রয়িং রুমে একবার চোখ বুলিয়ে বলল, মা কোথায়? ছাদে গেল। ডাক্তার বলেছে রোজ সকালে 1 ঘন্টা করে গায়ে রোদ লাগাতে। এখনই চলে আসবে। তুমি আর ফারিয়া খাবে না? মা এলে একসাথে খাব। ফয়সাল ওহ বলে খাওয়া শুরু করল। তুবা আমতা আমতা করে বলল, তুমি কি আমার উপর রেগে আছো? ফয়সালের ভাবলেশহীন জবাব, রেগে থাকার মতো কিছু করেছ? যদি করে থাকো তাহলে রেগে আছি। তুবা অনিমেষ তাকিয়ে রইল ফয়সালের দিকে। ফয়সালের এই দিকে কোনো ভাবান্তর নেই। নিজের মতো করে খেয়েই চলেছে। আমি না তোমাকে বুঝে উঠতে পারি না। তুমি কখন রেগে থাকো? কখন তোমার মন ভালো থাকে? এতগুলো দিন একসাথে থাকার পরও তোমার মন পড়তে আমি ব্যর্থ। মাঝে মাঝে মনে হয় তুমি আমাকে ভালোবাসো। আবার মাঝে মাঝে মনে হয় আমি এবং আমার মেয়ে শুধু তোমার দায়িত্ব। কোথাও এক বিন্দু ভালোবাসা নেই। সন্তানের বাবা মা হওয়ার পরও আমাদের মাঝে সমুদ্র পরিমাণ দূরত্ব। তুমি সমুদ্রের এপারে আর আমি ওপারে। অন্যান্য দম্পতিদের দেখলে আমার বড্ড হিংসা হয়। তুমি সকালে অফিসে যাও, রাতে ফিরো, খেয়ে দিয়ে ঘুমাও, সকালে আবার অফিস। এত কিছুর মাঝে আমার জন্য সময় কোথায়? স্ত্রী হিসেবে আমারও তো চাওয়া পাওয়া থাকতে পারে। সঙ্গীর থেকে সময় না পেয়ে যখন নারীরা বিচ্ছেদের পথে যায় তখন দোষ নারীদের হয়। আমার তরফ থেকে ত্রুটি থাকলে বলবে তো নাকি? সময় থাকতে সময়ের মূল্য দাও। সময় গেলে সাধন হবে না। এবার থামল তুবা। অনেকদিন ধরে এই কথাগুলো বলবে বলবে করে বলা হয়নি। আজ এগুলো বলে বড় শান্তি লাগছে। ফয়সালের দিকে তাকালো সে। ফয়সাল নির্বিকার হয়ে তার দিকে তাকিয়ে আছে। হাতের ব্রেডটা প্লেট রেখে স্থিরদৃষ্টিতে তুবার দিকে চেয়ে ফয়সাল বলে উঠল, আমি ব্যতীত তোমাকে অন্য পুরুষ স্পর্শ করলে কেমন ফিল হবে? আমি ছোঁয়ায় তোমার যেমন অনুভব হবে, অন্য কারো ক্ষেত্রে কি তেমনটা হবে? ফয়সালের ফিরতি প্রশ্নের কোনো সুরাহা করতে পারল না সে। কিসের মধ্যে কি সব বলছে? চোখমুখ কুঁচকে তাকিয়ে রইল। গাড়িতে বসে তুবার কথাগুলো ভাবছে ফয়সাল। কোথাও যেন হিসেবে গরমিল হচ্ছে। আচ্ছা মা, কারো উপর অন্যায় হচ্ছে জেনেও চুপ করে থাকা এটা খুব অন্যায় তাই না? মায়ের দিকে প্রশ্ন ছুড়ে দিল যুবক। মাঝবয়সী মহিলার উত্তর, অন্যায় যে করে আর যে সহে সবাই সমান অপরাধী। মায়ের কোলে মাথা রেখে পুনশ্চ প্রশ্ন করল, আর যদি আপনজনের প্রাণ সংশয়ের দেখিয়ে সেই অন্যায় করতে বাধ্য করা হয়? মহিলাটি ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেন,
যাই হোক, অন্যায় অন্যায়ই হয়, কিন্তু মাকেও একজন ভীত, ভীষণ ভীত। সে আপনজনের চিরতরে হারিয়ে যাওয়া সহ্য করতে পারবে না। সে সব সময় দোয়া করে একজন সাহসী আর বিশ্বাসী মানুষের আগমন যেন ঘটে, যে সকল অন্যায়ের ইতি টানবে। এবার সেই মহিলার উৎকণ্ঠা গলা শোনা গেল। কি হয়েছে বাবা, এভাবে কথা বলছিস কেন? যুবকের নিস্তেজ গলা। কিছু হয়নি মা, তবে তোমার ছেলে মানসিকভাবে ক্লান্ত। দোয়া কর যেন কোনো মিরাকল ঘটে। কোনো কিছু বুকের মাঝে চেপে রাখিস না বাবা। চেপে রাখা কথাগুলো ভয়ঙ্কর রকমের ভারী হয়। অব্যক্ত কথার ভার সবাই বইতে পারে না। তুই ছাড়া আমার কেউ নাই। তোর বাবা তো থেকেও নেই। কিছু হবে না মা, আমার মাথায় হাত বুলিয়ে দাও। আমি একটু ঘুমাবো শান্তির ঘুম। ফাইলে মুখ ডুবিয়ে রেখেছে নাজিফা। পিয়ন এসে বলল তার নামে একটা পার্সেল এসেছে। কপালে ভাঁজ পড়ে তার। সে তো কিছু অর্ডার করেনি তাহলে? নাজিফাকে চিন্তামগ্ন দেখে পিয়ন বলল, ম্যাডাম, ডেলিভারি বয় দাঁড়িয়ে আছে, আপনি গিয়ে পার্সেলটা রিসিভ করুন। সেখানে যেতেই ডেলিভারি বয় বলল, আপনি নাজিফা তাসনিম? হ্যাঁ বোধক মাথা নাড়ায় নাজিফা। তাহলে আপনি এইখানটায় সই করুন। নিজের আসনে বসে পার্সেল উল্টে পাল্টে দেখতে লাগল সে। বক্সে কি থাকতে পারে সেটাই ভাবতে লাগল সে। তন্মধ্যে সেখানে উপস্থিত হয় তনয়া। ব্যস্ত ভঙ্গিতে বলে, নীল রঙের ফাইলটা কমপ্লিট করেছেন? স্যার নিয়ে যেতে বলল। বলেই তার চোখ পড়ে সেই পার্সেলের উপর। কি অর্ডার করেছিলেন? জানি না কি আছে এর ভেতর। আমি অর্ডার করিনি। তাহলে কি বয়ফ্রেন্ড দিল? যেখানে বয়ফ্রেন্ডই নেই সেখানে গিফট আশা করা বিলাসিতা। বলেই দুজন অট্ট হাসতে লাগল। আচ্ছা যাই হোক, খুলে দেখেন কি আছে। পার্সেল খুলে দেখল সেখানে বিভিন্ন শেপের, বিভিন্ন ডিজাইনের অনেকগুলো নোজপিন। তনয়া ওয়াও বলে নাজিফা থেকে নিল। মানতে হবে যে পাঠিয়েছে তার চয়েজ আছে। সবগুলোই কি সুন্দর। এখান থেকে একটা পড়ুন তো, বেশ মানাবে আপনাকে। ইস, কার না কার। আমি পরব এটা মোটেও না। আপনি চুরি করেছেন নাকি? গিফট দিয়েছে আপনাকে। এখন সে যদি লুকিয়ে গিফট দিতে চায় এতে তো আপনার কিছু করার নেই। পড়ুন পড়ুন দেখি আপনাকে কেমন মানায়। অগত্যা বাধ্য হয়ে সে নাকের নাকফুলটা খুলে সেখান থেকে একটা নাকফুল নাকে দিল। তনয়া এক গাল হেসে বলে, আপনাকে কিন্তু মিষ্টি লাগছে। আর একটা কথা বলতে ভুলে গিয়েছি, অন্যান্যদের থেকে আপনার পারফরমেন্স বেশ ভালো। মনে হচ্ছে আপনি সিলেক্টেড। বাকিটা বস জানে। আপনি আপাতত তাহমিদ স্যারের কেবিনে যান। স্যার নীল ফাইলের খোঁজ করেছে। ফোনে কথা বলছিল তাহমিদ। নাজিফা নক করতেই সে ভেতরে আসতেই তার দম আটকে এলো। কথা বন্ধ রেখে নাজিফার নাকের দিকে তাকিয়ে রইল। অতঃপর শুকনো ঢুক গিলে বলল, ফাইলটা দিন। হাতে থাকা ফাইলটা তাহমিদের দিকে বাড়িয়ে দিল সে। তাহমিদ মনোযোগ সহকারে সবটা দেখার পর বলল, সব ঠিক আছে, তবে লাস্ট গিয়ে একটু গরমিল করে ফেলেছেন। এখনই গিয়ে ঠিক করে ফেলুন। নাজিফা আচ্ছা বলে দরজার দিকে এগিয়ে গিয়ে আচমকা থমকে দাঁড়াল। ধন্যবাদ আমার উপহার গ্রহণ করার জন্য। এখন আগের থেকেও বেশি মায়াবী লাগছে। পা চলা থেমে যায় নাজিফার। ঘাড় ঘুরিয়ে তাহমিদকে বলল, স্যার আমাকে কিছু বললেন? তাহমিদ মোবাইলের দিকে ইশারা করে বলল, আপনাকে না, আমার ভাগ্নিকে বলেছি।
নাজিফা ওহ বলেই চলে গেল। নাজিফা চলে যেতেই তাহমিদ স্বস্তির নিঃশ্বাস ফেলল। আর একটু হলেই ধরা পড়ে যাচ্ছিল। মা আজ কি রান্না করব? তুবার প্রশ্নে মাথা তুলে তাকালো তার শাশুড়ি রাশেদা খাতুন। নাতনির সাথে খেলায় মগ্ন তিনি। তোর যা ইচ্ছে রান্না কর। মোবাইল বেজে উঠল তুবার। শব্দ পেয়ে নিজের রুমের দিকে পা বাড়াল। মোবাইল স্ক্রিনে ভেসে থাকা নামটা দেখে মুখে হাসি ফুটে উঠল তার। রিসিভ করে কানে ধরেই বলল, বাব্বা, ম্যাডামের 3 দিন পরে মনে হলো আমার কথা। স্বামীর সাথে কেমন কাটল এই 3 দিন? মোবাইলের ওপাশ থেকে হাসির শব্দ পাওয়া গেল। আমার একমাত্র ভাইয়ের বউয়ের কি অভিমান হলো নাকি? আচ্ছা, তোর সাথে কি আমার কোনো শত্রুতা ছিল? কপালে চিন্তার বলিরেখা ভাসমান হয় তামান্নার। মানে বুঝলাম না। তুবা আফসোসের স্বরে বলল, তোর এই খারুশ, রসকসহীন কাঠখোট্টা, আনরোমান্টিক ভাইয়ের সাথে কে বলছিল আমার বিয়ে দিতে? বান্ধবী প্লাস ভাবির কথা শুনে হাসতে লাগল তামান্না। হাসিস না, জানিস মাঝে মাঝে খুব খারাপ লাগে। আমার তো কিছু চাওয়া পাওয়া থাকতে পারে। একটু আধটু কেয়ার পেতে আমারও মন চায়। আজ রাগ করে কয়েকটা কথা বলেছি। কোনো প্রতিক্রিয়া নেই। উল্টো কি সব বাজে বাজে প্রশ্ন করল। মানুষ এমন কি করে হতে পারে? আমার তো প্রায় সময় মনে হয় আমি ওর দূরসম্পর্কের বউ। আমাকে হুট করে কাছে টেনে নিলে, অপরিকল্পিতভাবে আদর সোহাগ করলে পাপ হয়ে যাবে। তামান্না রোগর গলায় বলল, আদর সোহাগ না করলে তো আমার ভাইঝি আকাশ থেকে টুপ করে পড়েছে। তুবা মলিন হেসে বলল, ওই যে কালেভদ্রে একটু আধটু কাছে টেনে নিয়েছিল তারই ফলস্বরূপ আমার ফারিয়া। তুই তোর নিজের দিকে তাকা, তারপর আমার দিকে। সোহেল ভাই তোকে কত কেয়ার করে। আর আমি কিন্তু তোকে হিংসা করছি না। আমার খারাপ লাগে। তার জন্য যদি একটু সাজিশে বলেও না কেমন লাগছে। আমার তো ইচ্ছে করে তার মুখ থেকে কমপ্লিমেন্ট শুনতে। সে বলুক আমাকে সাজাতে মিষ্টি লাগছে। ছোটখাটো কোনো উপহার দিক। সকালে অফিসে যাওয়ার আগে দরজায় দাঁড়িয়ে আমার কপালে চুমু দিয়ে বলুক, সাবধানে থাকবে। সে হুট করে রেগে যায়। গম্ভীর হয়ে যায়। আবার হুট করে স্বাভাবিক। আমি কোনো অন্যায় করলে বলবে তো। তোর ভাই বুঝেও বুঝতে চায় না আমি তাকে ভালোবাসি। না বুঝুক, সারা জীবনের মতো হারিয়ে গেলে বুঝবে। এবার যেন তামান্না একটু নত হয়ে গেল। সে জানে তার বান্ধবী বিয়ের আগে থেকেই বিয়ে নিয়ে অনেক স্বপ্ন দেখে। কিভাবে সংসার আগলে রাখবে, সবার সাথে কি করে মিশবে। সবই ঠিক আছে, শুধু তার ভাইটা কেমন যেন ইন্ট্রোভার্ট টাইপ। নিজেকে গুটিয়ে রাখতে পছন্দ করে। নিজের মনের ভাব, রাগ, জেদ উপস্থাপন করতে পারে না। সবকিছু নিজের মাঝেই চেপে রাখে। সদুষ্ণ শ্বাস ফেলল সে। মাঝে মধ্যে নিজেকে অপরাধী মনে হয়। তুই তো জানিস আমার ভাই কেমন। মনের কথা প্রকাশ করতে পারে না। ভেবেছিলাম তোর মতো আজরাইল সাথে বিয়ে দিল ভাই একটু পরিবর্তন হবে। এখন দেখছি আরও গুটিয়ে নিয়েছে। তুইও তো ভাইয়ের কাছ ঘেঁষে থাকতে পারিস। তোর ভাই ঠিক করে তাকায়? ভালোভাবে কথা বলে? প্রতিনিয়ত তাকে আকৃষ্ট করার ফন্দি আটতে হবে কেন? আমি তার প্রেমিকা। এসব ফন্দি আটব? সে ছোট বাচ্চা। এক কাজ কর, আজ সবকিছু ভাইয়ের পছন্দমতো রান্না করে অফিসে গিয়ে ভাইকে সারপ্রাইজ দে। বাদ দে তোর বজ্জাত ভাইয়ের কথা। হুমায়রার সাথে কথা হলো তোর? আজ কতদিন হলো কথা হয় না। গত 4 দিন আগে হলো। মোবাইল চুরি হয়ে গিয়েছে। আমাকে ফোন করে বলল, তোর নাম্বার নাকি মুখস্থ নেই।
আমার থেকে তো নাম্বার নিল তোর। তুবা কিঞ্চিত মন খারাপের ভান করে বলল, দেখলি তোর নাম্বার মুখস্থ আছে, আমার নাম্বার নেই। আমাকে কেউ বান্ধবীই মনে করে না। নাটক ক্ষমা দেন আফা। আমাদের বন্ডিং কতটা স্ট্রং সবাই জানে। আমার আরেকটা ভাই থাকলে ওরে বউ করে নিয়ে আসতাম, তাহলে আমাকে বাদ দিয়ে ওকেই তোর খারুশ ভাইয়ের সাথে বিয়ে দিতি। এবার নিঃশব্দে হাসল তামান্না। উৎফুল্ল আনন্দে মনে বলল, কারণ পরিচয়টা তোর সাথে আগে হয়েছিল। তোর পরিবারের মানসিক চিন্তাভাবনা আর আমার পরিবারের মানসিক চিন্তাভাবনা একরকম। ও যে মাঝে মাঝে উগ্র, উন্মাদ আর তীব্র আচরণ করে, আমি মাঝে মাঝে বিরক্ত হই। তামান্নাকে থামিয়ে দেয় তুবা। থাক, বাদ দে। সবাই কি একরকম নাকি? যে যেভাবে শান্তি পায় সেভাবেই চলুক। তবে ওই ভালো আছে, স্বামী সন্তান নেই, যখন যেখানে মন চায় চলে যায়, পুরো দেশ ঘুরে বেড়ায়। তামান্না আফসোস আর দুঃখ প্রকাশ করল। এটাকে ভালো থাকা বলে না রে। একা একা জীবন পার করা যায় না, সঙ্গীর প্রয়োজন হয়। স্বামী সন্তান জীবনের এক একটা অংশ। আশেপাশে মানুষ থাকার পরও হাজার হাজার মানুষ নিজেকে একা মনে করে। একা একা বেঁচে থাকা যায় না। শেষ বয়সে একজনকে দরকার হয়, যেন মুখে তৃপ্তির হাসি ফুটিয়ে বলা যায়, এই মানুষটার সাথে আমি আমার বিগত দিনগুলো পার করে এসেছি। বয়সের ভারে নুয়ে পড়া মানুষটা আমার। এভাবে বলিস না। ওর মন কিন্তু অনেক ভালো, এটা কিন্তু অস্বীকার করতে পারবি না। কত সহজে মানুষের সাথে মিশতে পারে, যেখানে যায় ওর বান্ধবী হয়ে যায়। তা ঠিক। আচ্ছা শুন, যা বলছি তাই কর। রাখছি এখন। তামান্নার কথা মতো তুবা ফয়সালের পছন্দমতো সব রান্না করল। ধোয়া ওঠা গরম ভাত, পাবদা মাছের কালিয়া, ছোট মাছের চচ্চড়ি, ঘন ডাল, 3 রকমের ভর্তা আর সাথে লেবু। প্রচণ্ড গরম আর আগুনের তাপে একেবারে ঘেমে নিয়ে একাকার তুবা। শরীরের প্রতিটা ভাঁজে ঘামের অস্তিত্বে। তার ক্লান্তি নিবারণের জন্য শাওয়ার নেওয়া প্রয়োজন। তবে তার আগে মেয়েকে গোসল করাতে হবে। শাশুড়ির গোসলের জন্য সবকিছু এগিয়ে দিতে হবে। সংসার সামলে রাখা নারীর ধর্ম। সর্বক্ষেত্রে নজর রাখতে হয়। একটা সংসারকে গুছিয়ে রাখা সহজ কথা নয়। টেবিলে খাবার ঢাকা দিয়ে রেখে তুবা শাশুড়ির কাছে গেল। নামাজ শেষ করে মাত্রই উঠলেন তিনি। তুবাকে পরিপাটি দেখে প্রশ্ন করলেন, কোথাও যাবি তুই? তুবা ব্যস্ত ভঙ্গিতে জবাব দিল, আপনার ছেলের জন্য খাবার নিয়ে যাব মা। রাশেদা খাতুন এক গাল হেসে বললেন, আচ্ছা, খেয়ে তারপর যা। সময় দেখে তুবা বলল, না মা, দেরি হয়ে যাবে। একটু পর ফারিয়ার বাবার লাঞ্চের ব্রেক দিবে। আমি টেবিলে খাবার দিয়ে দিয়েছি, আপনি আর ফারিয়া খেয়ে নিন। হাতের কাজ সেরে লাঞ্চের জন্য বের হবে ফয়সাল। সামান্য কাজ ফেলে রাখা মানে মাথায় বাড়তি প্রেশার নিয়ে রাখা। তাই সবটা কমপ্লিট করে যাবে। তন্মধ্যে পিয়ন এলো রুমে। ফাইলে দৃষ্টি স্থির রেখে বলল, কিছু বলবেন? পিয়ন প্রশস্ত হেসে বললেন, স্যার, ম্যাডাম এসেছেন। তুবার আসার কথা শুনে কপালে চিন্তার ভাঁজ পড়ে। কারণ সচরাচর তুবা অফিসে আসে না। তপ্ত শ্বাস ফেলে বলল, ভেতরে আসতে বলুন। ভেতরে এসে তুবা টিফিন ক্যারিয়ারটা টেবিলে রাখতেই তুবার অফিসে আসার কারণ উদ্ঘাটন করতে পারল। মনে মনে খুশিই হল, তবে প্রকাশ করল। চোখমুখী গাম্ভীর্যের ছাপ বিদ্যমান। রাশভারী গলায় বলল, এসবের দরকার ছিল না। তুবা এক পলক ফয়সালের দিকে তাকাল।
তবে কোনো কথা বলল না। রসকসহীন কাঠখোট্টা লোক থেকে তুবা এর থেকে বেশি আশা করে না। প্রতিটা বাটি বের করে তুবা বলল, একটা প্লেটের ব্যবস্থা করলে ভালো ছিল। ফয়সাল পিয়নকে খবরকে দিয়ে একটা প্লেটের ব্যবস্থা করল। তুবা একে একে সবগুলো পদ প্লেটে নিতেই ফয়সালের খিদে যেন মাথা চাড়া দিয়ে উঠল। অথচ এতক্ষণ সে খিদের লেশমাত্র অনুভব করেনি। খাবারের ঘ্রাণ নাক আসতেই খিদে মাত্রা তরতর করে বাড়তে লাগল। এর মধ্যেই তুবা খাবারের প্লেট তার দিকে এগিয়ে দিল। এদিক ওদিক না তাকিয়ে ফয়সাল হাত ধুয়ে খাওয়া শুরু করল। তুবা গালে হাত দিয়ে ফয়সালের তৃপ্তি সহকারে খাওয়া দেখছে। আকস্মাৎ ফয়সাল এক লোকমা তুবার সামনে ধরল। চোখ বড় বড় করে তাকিয়ে রইল তুবা। এতটা সে ভাবেনি। মনে মনে খুব হল। আনন্দ, অভিলাষে চকচক করে উঠল চোখ দুটো। তার ভাবনায় জল ঢেলে ফয়সালের কণ্ঠ থেকে স্ফুরিত হয়, এভাবে আমার দিকে তাকিয়ে থাকলে আমার পেট খারাপ হবে। মন খারাপ হয়ে গেল তুবার। পেট খারাপ হবে বলে সে খাবার বাড়িয়ে দিয়েছে। হাসিমাখা বদনে হঠাৎ করে অন্ধকার ঘনীভূত হল। শুকনো মুখে বলল, আপনি খান, আমি আর তাকাবো না। তুবার মেঘাচ্ছন্ন মুখটা দেখে ফয়সালেরও মন খারাপ হয়ে গেল। সে তো ওই অর্থে কথাটা বলেনি। সে তো একটা অজুহাতে তুবাকে খাইয়ে দিতে চেয়েছিল। এজন্য সে কম কথা বলে। সে এক অর্থে বললে সেটা অন্য অর্থে প্রকাশ পায়। মুখের সামনের খাবার ফিরিয়ে দিতে নেই। ফয়সাল খাওয়ার ফাঁকে ফাঁকে তুবাকে খাইয়ে দিতে লাগল। তবে তুবা আর ফয়সালের দিকে তাকায়নি। খাওয়ার পাট চুকিয়ে কক্ষ থেকে বের হতে নিলে ফয়সাল এক গাল হেসে বলে, ধন্যবাদ, প্রতিদিন তোমার হাতের রান্না করা খাবার খাই। তবে আজ খেয়ে বেশি তৃপ্তি পেয়েছি। খাবারের স্বাদেন্দ্রী অন্যরকম ছিল। তুবা ফয়সালের দিকে তাকিয়ে ওষ্ঠদ্বয় প্রসারিত করল। ফয়সাল পুনশ্চ বলল, আর সরি, আমি কিন্তু ওভাবে বলিনি ওই কথাটা। লাঞ্চ আওয়ার, তবে নাজিফ আর কিছুই খেতে ইচ্ছে করছে না। সে তার ডেস্কে বসে পেপার ওয়েটটা ঘুরাতে লাগল। আপাতত মন খারাপ তার। কেন মন খারাপ সে জানে না। টুং করে মোবাইলের মেসেজ টিউন বেজে উঠল। ইচ্ছে না থাকা সত্ত্বেও মোবাইল হাতে নিল। মেসেজ পড়ে আহাম্মক হয়ে গেল সে। আমার একলা আকাশ থমকে গেছে তোমার কাছে এসে। শুধু আমার আকাশ না, আমি মানুষটাই আপনাকে দেখে থমকে গিয়েছিলাম বহুদিন আগে, বহুক্ষণ আগে। নাজিফা দ্রুত টাইপ করল, কে আপনি জনাব? 2 মিনিট পর অপর পাশ থেকে উত্তর আসল, আপনার না হওয়া পাগলাটে প্রেমিক পুরুষ, জনাবা। নাজিফার মুখ আপনা আপনি হা হয়ে গেল। বলে কি এই পাগল নির্ঘাত প্রেমিকাকে মেসেজ দিতে গিয়ে ভুল করে তার নাম্বারে চলে এসেছে। তাই আর কথা বাড়াল না সে। মাগরিবের নামাজ পড়ে মাত্রই ড্রয়িং রুমে এসে বসল তুবা এবং রাশেদা খাতুন। তন্মধ্যে ফারিয়া বায়না করল নাগেটস খাবে। মেয়ের বায়না মিটানোর জন্য সে ছুটল রান্নাঘরে। ফ্রিজ থেকে রেডিমেড নাগেটস আর সমুচা বের করে ভাজতে লাগল। ভাজা শেষ করে সেগুলো প্লেটে নিয়ে ড্রয়িং রুমে আসতেই কলিং বেল বেজে উঠল। তুবা প্লেটটা রাশেদা খাতুনের হাতে দিয়েই এসে দ্বার খুলল। সামনের মানুষটাকে এই সময় দেখে কপালে সূক্ষ্ম রেখার ভাঁজ পড়ে। গলার টাই ঝিলে, শার্টের ইন খোলা, এলোমেলো চুল আর রক্তিম বর্ণ চোখ। উদ্ভ্রান্ত, অব্যবস্থিত চিত্ত, অস্থির প্রকৃতি আর ভয়ঙ্করই লাগছে ফয়সালকে। তুবা ফয়সালের দিকে প্রশ্ন ছুড়ে দিল, আজ এত তাড়াতাড়ি? বলতে দেরি হল আর ফয়সালের তাকে নিজের শরীরের সর্বস্ব শক্তি দিয়ে থাপ্পড় দিতে দেরি হল না। দুপুর গড়িয়ে বিকেল হল। একমনে কাজ করে চলেছে ফয়সাল।
নতুন প্রজেক্ট হাতে এলে কাজের প্রসারটা একটু বেশি থাকে। এর মাঝে বিকট শব্দে তার ফোন বেজে উঠল। ফাইলে নিজের দৃষ্টি নিবন্ধ রেখে মোবাইল রিসিভ করেই শুনতে পেল ওপাশের সেই পরিচিত পুরুষের কথা। কি মশাই, বউকে কি আজকাল শারীরিকভাবে সুখী করতে পারছেন না? আপনার বউ যে শরীরের খিদে মিটানোর জন্য আজকাল আবাসিক হোটেলে ছেলে নিয়ে যায় জানতাম না তো। এই বয়সে পৌরস্ত্যে ভাটা পড়লে চলে? প্রতিটা কথার নিনাদ ফয়সালের কর্ণগোচর হতেই ধপ করে মেজাজ গরম হয়ে গেল। রাগে ক্ষোভে কপালের রগটা ফুলে উঠল। দাঁতে দাঁত চেপে চাপা গলায় বলল, আপনাকে যদি সামনে পেতাম আমি সত্যি আপনাকে খুন করতাম। এই আপনি আমার জীবনটাকে হেল করে ছেড়েছেন। আপনাকে তো আমার বউয়ের পিছনে জাসুসি করতে বলিনি। ফোনের ওপাশে থাকা ব্যক্তি রোগর গলায় বলল, আহা, রেগে যাচ্ছেন কেন? সত্য কথা তিতাই হয়। আমি আজ নিজের চোখে দেখলাম দুপুরবেলা। হাত মুষ্টি বদ্ধ করে নিজেকে শান্ত করার প্রয়াস চালালো ফয়সাল। খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে সে। কোনো মতেই রাগ কমছে না। এক হাতে নিজের চুলগুলো টেনে বলল, সে দুপুরে কোথাও যায়নি। আমার জন্য লাঞ্চ নিয়ে এসেছিল। আর সাহস থাকে তো মুখোমুখি হয়ে কথা বলেন। এত লুকোচুরি করেন কেন? আমার সাথে কথা বলা শেষ করে মোবাইলও বন্ধ করে ফেলেন। সত্য বললে আপনার এত কিসের ভয়? ও পাশের ব্যক্তি ফয়সালের কথা শুনে শব্দযোগে হাসতে লাগল। সেই হাসি বড় বিচ্ছিরি শুনতে লাগল ফয়সালের কাছে। এভাবে উদ্ভটভাবে কেউ হাসে? আস্তে আস্তে ক্ষীণ হয়ে এলো সেই হাসির শব্দ। ভয় পাবো আর আমি? হাসালেন মশাই। আপনার ভালোর জন্য বলছি সব। আপনার স্ত্রী আপনার নাকের ডগা দিয়ে তার রাসলীলা চালিয়ে দিচ্ছে কিন্তু আপনি টেরও পাচ্ছেন না। কালো কাপড়ে আপনার চোখ দুটো বাঁধা। চোখ থেকে সেই কালো কাপড়ের বাঁধন খুলুন আর দেখুন আপনার স্ত্রী আপনাকে 7 বছর যাবৎ ঠকিয়ে যাচ্ছে। বিশ্বাস না হলে আমি এমএমএস সেন্ড করছি, আপনি দেখে নিন। কান থেকে মোবাইলটা নামিয়ে থম মেরে বসে রইল সে। কি করবে না করবে দিশা পেল না সে। পথহারা পথিকের ন্যায় তার অবস্থা। সে অনুভব করল মানসিকভাবে বড্ড অসহায় সে। তন্মধ্যে মেসেজ টিউন বেজে উঠল। মেসেজ ওপেন করতেই ফয়সালের শরীরের প্রতিটা রক্তবিন্দু টগবগিয়ে উঠল। রাগে জেগে গরম হয়ে উঠল তার সর্বাঙ্গ। কালো কোট পরিহিত একজনের সাথে তুবা হোটেলে ওয়াশিংটন লিয়ের ভেতরে যাচ্ছে। ফয়সালের ছবির দিকে অনিমেষ তাকিয়ে রইল। বলার ভাষা হারিয়ে ফেলেছে সে। সেখানে যাওয়ার কোনো কারণ দেখতে পাচ্ছে না সে। মোবাইলটা টেবিলের উপর রাখল। আবারও টুং করে শব্দ হল। সে জানে এটা অপরিচিত লোকের মেসেজ। চোখ বন্ধ করে গা এলিয়ে দিল নিজের চেয়ারে। শরীরের সমস্ত শক্তি যেন হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। কিয়ৎকাল এভাবে থাকার পর উঠে দাঁড়ায়। আজ হয় এসপার হবে না হয় ওসপার। এমডির কাছে অসুস্থতার কথা বলে ছুটল বাসার দিকে। জ্যামে আটকা পড়ে ফয়সালের মেজাজ আরও খারাপ হয়ে গেল। ফয়সালের সেই চরে কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেল তুবা। আকস্মাৎ চরে হতবিহব্বল সে। ঠিক কি প্রতিক্রিয়া জানাবে সে তার জানা নেই। গালে হাত রেখে অনুভূতিশূন্য চোখে সে তাকিয়ে রইল সামনে দণ্ডায়মান ফয়সালের দিকে। ফয়সালের ক্রোধানলে দগ্ধ মুখের দিকে নেত্রপাত করে নিজের অপরাধ বুঝার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে তুবা। রাশেদা খাতুন দৌড়ে ওদের কাছে এলেন। ফারিয়া বাবার আগুল লাল চোখ আর রাগান্বিত মুখ দেখে ভয় কাঁপতে শুরু করল। রাশেদা খাতুন কিছু বলার জন্য মুখ খুলতেই ফয়সাল সহর্ষে বলে উঠল, আমাদের স্বামী স্ত্রীর মাঝে একদম আসবে না মা। আমি এতদিনের বোঝাপড়া আজ মিটাব।
তুবার দিকে এগিয়ে গিয়ে তার বাহু চেপে ধরে ফয়সাল হুঙ্কার দিয়ে বলল, আমাকে দিয়ে তোমার হয় না? কজন লাগে চাহিদা মিটানোর জন্য? আজ সকালের এসব জ্ঞানী বাণী বলে আমাকে কাঠের চশমা পরিয়েছ। আজ দুপুরে আমার জন্য খাবার নিয়ে যাওয়া মাত্র একটা অজুহাত ছিল, তাই না? তোমার অভিসন্ধি তো ছিল অন্য কিছু। এত জ্বালা থাকলে আমাকেই বলতে পারতে। শাশুড়ির দিকে একবার নজর বুলালো তুবা। অতঃপর ফয়সালের দিকে নিজের চক্ষু স্থির রেখে নিস্তেজ, বিষাদভারাতুর গলায় বলল, নিজের মনের ভ্রান্ত ধারণার জের ধরে রাগের বশে হটকারি তাই এমন কিছু বলো না যার জন্য তোমাকে সারা জীবন পস্তাতে হয়। শরীরের আঘাত মিলিয়ে তবে কথার আঘাত থেকে যায় আমৃত্যু। এবারও ফয়সাল গর্জে উঠল, পূর্বের তুলনায় আরও বেশি। ফয়সালের সেই গর্জনে যেন কেঁপে উঠল রুমের প্রতিটা আসবাবপত্র। ফারিয়া ভয়ে দাদির আঁচল আঁকড়ে ধরল। তুমি পস্তানোর কথা বলছ? আমি তো সেই বিয়ের পর থেকেই পস্তাচ্ছি। প্রতিনিয়ত আমি তোমার নেগেটিভ তথ্য পেয়েছি। তোমাকে দুকথা জিজ্ঞেস করার সাহসও পেতাম না। ভালোবেসে ফেলেছিলাম তোমাকে। যদি ছেড়ে চলে যাও সেই ভয়। তবে আজ ধৈর্যের বাঁধ ভেঙেছে। আগেও যেতে, তাই না? ফারিয়া আমার সন্তান তো? নাকি অন্য কারো সন্তানকে আমার বলে চালিয়ে দিয়েছ? শেষোক্ত বাচ্চ তুবার শ্রবণেন্দ্রিয় হতেই ঠাস করে মেঝেতে বসে পড়ল সে। নির্বিকার বাক্রুদ্ধ হয়ে ফয়সালের দিকে তাকিয়ে রইল। ফয়সালের করা শেষ দুই প্রশ্নের উত্তর তার কাছে নেই। কিসের ভিত্তিতে সে এত বড় কথা বলল বড্ড জানতে ইচ্ছে হল তার। কিন্তু কণ্ঠনালী দিয়ে একটা শব্দও সে বের করতে পারল না। সকল শব্দেরা যেন পূজিত হয়ে গলায় আটকে আছে। এতক্ষণ চুপ করে সব শুনলেও এবার আর নিজেকে দমিয়ে রাখতে পারলেন না রাশেদা খাতুন। সপাটে ছেলের গাল বরাবর চর বসালেন। রাগে থরথর করে কাঁপতে লাগলেন তিনি। এই চরটা আমার আরও আগে দেওয়া উচিত ছিল। তাহলে এসব লাগামছেড়া, বেখাপ্পা, কুৎসিত কথা তোর মুখ দিয়ে বের হতো না। মানুষ কোনো তথ্য পেলে তা যাচাই করে, তারপর বাকি সব কিছু। আমি ক্লান্ত হয়ে গিয়েছি মা। ওর দহনে আমি সেই প্রথম থেকে জ্বলছি। এই দেখ। বলেই সে ছবিটা দেখালো। একটা পুরুষের সাথে সে কেন আবাসিক হোটেলে গিয়েছে? আমাকে এর উত্তর দাও। রাশেদা বেগম ছেলের দিকে বিস্ফোরিত চোখে তাকায়। সেখানে গেল বলে খারাপ কাজ করবে? এই শিক্ষা আমি তোকে দিয়েছিলাম? এবার মুখ খুলল তুবা। ফয়সাল, ফারিয়া তোমার মেয়ে না। আই রিপিট, ফারিয়া তোমার মেয়ে না। সে শুধু আমার মেয়ে। যখন ওর জন্ম নিয়ে তোমার মনে সন্দেহের সৃষ্টি হয়েই গিয়েছে তাহলে সে তোমার মেয়ে কখনো হতেই পারে না। তুমি নরমাল আমাকে এসব জিজ্ঞেস করলে আমি উত্তর দিয়ে দিতাম। তবে আমাকে হাজার জিজ্ঞেস করলেও আমি আমার সম্পর্কে তোমার কোনো ভুল ভাঙাবো না। আমার সম্পর্কে তো তোমার ধারণা হয়েই গিয়েছে না। একসাথে এক বিছানায় থাকার যে মানুষটা আমাকে চিনল না, তার কাছে নিজেকে নতুন করে উপস্থাপন করার বিন্দুমাত্র ইন্টারেস্ট আমার নেই। আমি খারাপ। আমি। কথাটা গলায় আটকে এলো তুবার। রাগে, দুঃখে চোখ বুজে নিল সে। গাল বেয়ে গড়িয়ে পড়তে অভিমানের অশ্রু। কেউ তোমাকে আমার সম্পর্কে এতটা বছর উস্কে এসেছে। না তুমি তাকে চিনার চেষ্টা করছ, না তুমি তাকে জানার চেষ্টা করেছ, আর না আমার থেকে এসবের সত্যতা যাচাই করেছ। প্রথমে তোমার প্রশ্নে জমেছে, তারপর সন্দেহ, আর আজ তো বলেই দিল। একটা মানুষকে ঠিক যতটা নিচে নামানো তার থেকেও বেশি নিচে নামালে তুমি আমাকে। তোমার কাছে নিজের সম্পর্কে জেনে আমি কৃতজ্ঞ। নিজেকে চিনলাম, নিজের চরিত্র সম্পর্কে জানলাম নতুন করে। ধন্যবাদ।
বলেছিলাম না হঠকারিতায় এমন কিছু বলো না যার জন্য সারা জীবন পস্তাতে হয়। তোমার আর আমার পথচলা হয়তো এই পর্যন্তই ছিল। এতদিন তোমার শত অবহেলা, রাগ, জেদ সহ্য করেও তোমার সাথে ছিলাম। কারণ আমি জানতাম তোমার মনে আমার জন্য একটা সফট কর্নার আছে। ভালো তুমি একা বাসনি। আমিও ভালোবাসি তোমায়। আমার অনুভূতি, অনুরক্তির ইতিটা না হয় এখানেই টানলাম। তোমার জন্য করা আমার সকল মন কেমনের সমাপ্তি এখানেই ঘটল। বসা থেকে উঠে দাঁড়ালো সে। তারপর ফারিয়াকে কাছে টেনে নিল। ফারিয়া ভয়ে জবুথবু হয়ে আছে। মায়ের ইশারায় মাকে আঁকড়ে ধরল সে। হাতে থাকা স্বর্ণের চুড়ি, গলার চিকন চেইন আর তাতে থাকা লকেট, কানের দুল খুলে তুবা শাশুড়ির হাতে দিল। আমার সকল অধিকার, দায়িত্ব, কর্তব্যবন্ধন আর দায়বদ্ধতা আমি এখানেই কবর দিয়ে গেলাম। চল মা, নানুর বাড়ি যাব। সদর দরজা পার হতে গিয়েও হল না তুবা। পিছন ফিরে তাকালো আবার। ফয়সালকে উদ্দেশ্য করে বলে, আমার সম্পর্কে তোমার ধারণা যেন কখনো বদলে না যায়। যেদিন ধারণা বদলে সেদিন নিজের চোখে নিজে অপরাধী হয়ে যাবে। আয়নায় চোখে চোখ মিলাতে পারবে। নিজের করা ভুলের দহনে দগ্ধ হবে তুমি। প্রতিনিয়ত একটু একটু করে মরবে তুমি। তার চেয়ে ভালো তুমি সঠিক থাকো। আর তোমার চোখে আমিই অপরাধী থাকি। বিবেক যখন তাড়া করে বেড়াবে দুদণ্ড শান্তি পাবে না। চরিত্রবান কাউকে দেখে আবার জীবন শুরু করো। আমাকে বিয়ে করে তো পস্তালে সারা জীবন। রাশেদা খাতুনকে বলল, নিজের যত্ন নিবেন। আপনার প্রেসারের ঔষধ শেষ। আর ডায়াবেটিস মাপার কাঠি শেষ। ওগুলো আনবেন। আর মনে করে ঔষধ খাবেন। চলো মা, অনেক রাত হয়ে গেল। এক আকাশ পরিমাণ দুঃখ বুকে নিয়ে বিদায় নিল তুবা। হতবিহব্বল হয়ে দাঁড়িয়ে রইল সে। তুবা চলে যেতে সে সম্বিত ফিরে পেল। হঠকারিতায় অনেক নিকৃষ্ট শব্দ সে মুখ দিয়ে বের করে ফেলেছে। এজন্যই হয়তো বলে রাগ করলে মাথা ঠান্ডা করতে হয়। রাশেদা খাতুন পাথরের মূর্তি মতো সোফায় বসে রইল। ছেলের অর্বাচীন, ছেলেমানুষী আর অবিবেচনাময় কাণ্ডের জন্য সংসারটা ভাঙার পথে। তবে একটা শাস্তি ওর প্রাপ্য। দৌড়ে নিচে গেল ফয়সাল। এদিক ওদিক খোঁজেও তুবাকে আর নিজের মেয়েকে পেল না। ফোন করতে লাগলো একের পর এক। তুবা ফোন কেটে দিচ্ছে। এরপর কল করাই বলল ওয়েটিং। তারপর বন্ধ। সেখানেই বসে নিজের মাথার চুল টেনে ধরল। আজ এত বছর পর তার চোখ দিয়ে অশ্রু গড়াতে লাগল। নতুন নাম্বার থেকে নাজিফাহকে মেসেজ করার জন্য মাত্রই ফোন হাতে নিল তাহমিদ। ঠিক তখনই তুবার নাম্বার থেকে কল এলো। ফোন রিসিভ করে শুনতে পেল তাহমিদ তুবার মলিন, বিষণ্ণ আর মেঘমেদুর কণ্ঠ। আমাকে বাসায় নিয়ে যাবি ভাই? আমি না, বড্ড ক্লান্ত, হাঁপিয়ে গিয়েছি আমি। আমি একটু বিশ্রাম চাই। একটু শান্তি চাই। বোনের এমন বিষাদভারাতুর গলা কর্ণগোচর হতেই তাহমিদ আতঙ্কিত, ভীতিগ্রস্ত গলায় বলল, কি হয়েছে তোর? এভাবে কথা বলছিস কেন? অবহেলা আর অপমানের দেয়ালে আমার পিঠ ঠেকে গেছে। আমি আর পারছি না। আমাকে নিয়ে যা তুই। আমি ক্লান্ত পথিক। টি শার্ট আর ট্রাউজার পরিধিত অবস্থায় তাহমিদ ছুটল নিজের বোনের কাছে। এক কাপ কফি হাতে জানালার ধারে দাঁড়িয়ে প্রগাঢ়, দুর্ভেদ্য, নীরব, নিস্তব্ধ রাতের আধারিতে নিজেকে জড়িয়ে নিয়েছে নাজিফা। বিশাল আকাশে চাঁদের অস্তিত্ব নেই, অমাবস্যা চলছে। শহরটা ঘুটঘুটে অন্ধকারে আচ্ছাদিত হওয়ার কথা থাকলেও কৃত্রিম আলোয় আলোকিত। ল্যাম্পপোস্টের আলোয় স্পষ্ট বিল্ডিংয়ের নিচের রাস্তা। নাজিফা ভেবে দেখল এই নিস্তব্ধ, নিরিবিলি, কৃষ্ণাব রাতের মতোই তার জীবন।
কোথাও কোনো আলো নেই। কেউ এক ছটা আলো নিয়ে এসে বলেনি, আলো কিনবে? যা জীবনকে আলোকিত করবে। যে আলোর উজ্জ্বল শিখায় প্রদীপ্ত হয় জীবন। যে আলোর কারণে জীবনের গতিই বদলে যায়। তাহলে হয়তো নাজিফা তৃষ্ণার্ত পথিকের মতো হামলে পড়ত। গ্রিলের ফাঁক দিয়ে স্নিগ্ধ শীতল পবন নাজিফার গা এসে ছুঁয়ে দেয়। এলোমেলোভাবে উড়তে লাগল কপালের ছোট ছোট চুলগুলো। শীতলতায় পরম আবেশে চোখ বন্ধ করে নেয় সে। বাতাসের ধরন বলে দিচ্ছে নিশ্চয়ই বৃষ্টি হবে। বাবার কথা মনে পড়ল নাজিফার। কতদিন হলো কথা হয় না। কাজের প্রসারে দুদণ্ড শান্তিতে নিঃশ্বাস ফেলার জো নেই। পরপর দুইবার রিং হওয়ার পর মোবাইল রিসিভ করলেন খালেদ মোশাররফ। অভিমানের স্বর টেনে বললেন, ছেলের কথা মায়ের এতদিন পরে মনে পড়ল? বাবার অভিমানী বাচন কর্ণকুহরে পৌঁছাতেই প্রশস্ত হাসল সে। ছেলের কি অভিমান হয়েছে? ছেলের মাঝে কাজের চাপে একেবারে আলু ভর্তা হয়ে যাচ্ছে। এইবারে খালেদ মোশাররফের গলার স্বর একটু নরম হয়ে এলো। কাজের চাপ কি বেশি? বাবার চিন্তিত, উৎকণ্ঠিত গলার স্বর শ্রবণ হওয়া মাত্রই নাজিফা তার বাবাকে আশ্বস্ত করে বলল, সব কাজেই চাপ থাকে বাবা। এই যে তুমি সারাদিন জমিতে ভালো ফসল ফলানোর জন্য কত কিছু করো, এটা চাপ না? এবার দোকানে গিয়ে বসো। আমার থেকেও তোমার চাপ বেশি। খালেদ মোশাররফ হাসল মেয়ের কথা শুনে। উনার মেয়ে বরাবরই বুঝদার। খুব সহজেই সবকিছু আয়ত্ত করতে পারে। খালেদ মোশাররফ শুনতে পেলে মেয়ের পুনরুক্তি, কি করছো বাবা? হিসেবের খাতাটা বন্ধ করে তিনি জবাব দিলেন, এতক্ষণ যাবৎ দোকানের হিসাব করলাম। আরও কিছু বলতে নিলেই আঁচলে হাত মুছতে মুছতে কক্ষে প্রবেশ করেন ফাহমিদা বেগম। কর্মব্যস্ত নিশনে বলেন, অনেক তো করলে হিসেব, এবার খেতে এসো। স্বামীর কর্ণে মোবাইলে দেখে কপাল কুজিত হল উনার। এবারে স্বামীর দিকে জিজ্ঞাসাসূচক চাহনি নিক্ষেপ করলেন। খালেদ মোশাররফ স্ত্রীর চাহনির নিমিত্ত বুঝতে পেরে তিনি বিস্তীর্ণ হেসে বলেন, নাজিফার সাথে কথা বলছি। তুমি কথা বলবে? মেয়ের নাম শুনে অভিমানেরা ভর করল ফাহমিদা বেগমের চোখে মুখে। শোনা গেল তার অভিমানী নিশন, আমি কে? আমাকে তোমার মেয়ে চিনে নাকি? তোমরা বাপ মেয়ে কথা বলো। ফোনের ওপাশ থেকে অনর্গলে বলা মায়ের কথাগুলো ধ্বনি শ্রবণগোচর হতেই সশব্দে হাসল নাজিফা। মায়ের কাছে দাও বাবা। মেয়ের কথা শুনে হাতে থাকা মোবাইল ফোন স্ত্রীর দিকে বাড়িয়ে দিলেন তিনি। ফাহমিদা বেগম মুখ কালো করে মোবাইল কর্ণের কাছে এনে চেঁচিয়ে উঠল, কি? আকস্মাৎ মায়ের চিৎকারে কান থেকে মোবাইল দূরে সরায় নাজিফা। কয়েক সেকেন্ড বাদে বিমর্ষ স্বরে বলে, মিস ইউ মা। মেয়ের নিগত কর্ণে এসে পৌঁছাতেই আখি পল্লব ভেজা অনুভব করলেন ফাহমিদা বেগম। চলতে থাকল মা মেয়ের এতদিনের আবেগঘন কথা। টিকটিক করে ঘড়ির কাঁটা 11টার ঘরে পৌঁছাল। ড্রয়িং রুমে চিন্তিত ভঙ্গিতে বসে আছেন মনোয়ারা বেগম। সেই যে ছেলে হন্তদন্ত হয়ে বাসা থেকে বেরিয়ে গেল এখনও ফিরেনি। বার কয়েক ফোন করেছেন কিন্তু রিসিভ করেনি তাহমিদ। প্রতিটা সেকেন্ড অতিবাহিত হওয়ার সাথে সাথে উনার চিন্তার মাত্রাও তরতর করে বাড়তে লাগল। কলিং বেল বেজে উঠল। জানে পানি এলো উনার। স্বস্তির নিঃশ্বাস ফেলে দ্বার খুলতেই পুনরায় চিন্তা ভর করল উনার চোখে মুখে। সম্মুখে দণ্ডায়মান তুবা আর তাহমিদের স্কন্ধে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে ফারিয়া। চোখের কোণে শুকিয়ে যাওয়া পানি আর বিধ্বস্ত রূপ অনেক কিছু জানান দিচ্ছে। মেয়ের দিকে অবিশ্বাস্য নেত্রে তাকিয়ে রইলেন মনোয়ারা বেগম। ভেতরে যেতে দাও মা।
ছেলের কথা শুনে একপাশ হয়ে দাঁড়ান তিনি। কিন্তু উনার চোখে মুখের বিস্ময় যেন কাটছেই না। ওরা ভেতরে যেতেই দ্বার বন্ধ করলেন তিনি। আতঙ্কিত, তটস্থ, উদ্বিগ্ন কণ্ঠে মেয়ের দিকে প্রশ্ন ছুড়লেন। কি হয়েছে তুবা? এত রাতে তুই? ফয়সাল কিছু বলেছে? নতুন করে আর কি হবে মা? সব তো আগে থেকেই চলছে। তবে এইবারে তোমার মেয়ে হাঁপিয়ে গিয়েছে। বড্ড ক্লান্ত সে। একটু বিশ্রাম দরকার তার। কণ্ঠ নিঃসৃত বাচের বিষাক্ত তীর যে কলিজার মাঝ বরাবর গিয়ে আঘাত করেছে। সেখানে অদৃশ্য রক্তক্ষরণ হচ্ছে। নির্জীব, নিস্তেজ আর বিষণ্ণ স্বরে বলল তুবা। মেয়ের কথার অর্থোদ্ধার করতে সময় লাগল না মনোয়ারা বেগমের। তুবার পাশ ঘেঁষে দাঁড়ালেন তিনি। ডান হাতটা চেপে ধরে বললেন, কথার বাণে বিদ্ধ হওয়ার আগেই তো বলছিলাম ফিরে আয়। তাহলে আর এভাবে গুমরে গুমরে মরতে হতো না। মায়ের মুখের দিকে তাকিয়ে শুকনো হাসল তুবা। বিমর্ষতাপূর্ণ কণ্ঠে বলল, মানুষ একটা জিনিসেই আটকে যায়। আমিও গিয়েছি। মায়া নামক জিনিসে আমিও আটকে গিয়েছি। মেয়ের কাঁধে হাত রাখলেন মনোয়ারা বেগম। মায়ের স্পর্শে যেন অশ্রুকণা ঠেলে বেরিয়ে আসতে চাইল। দাঁতে দাঁত চেপে রইল সে। মা, আমি আজ একটু ঘুমাবো শান্তির ঘুম। ফারিয়া না খেয়ে ঘুমিয়ে গেল। ওকে তোমার কাছে রেখো। আর রাতে হয়তো খিদে লাগতে পারে। হালকা পাতলা খাবার সাথে রেখো। আমি আমার রুমে গেলাম। আর সকালে ঘুম থেকে উঠতে দেরি হলে টেনশন নিও না। ঘুমন্ত ভাগ্নিকে মায়ের কাছে দিয়ে নিজের কক্ষের উদ্দেশ্যে পা বাড়াল তাহমিদ। মনোয়ারা বেগমও নাতনিকে নিয়ে ছুটলেন নিজের রুমে। হাত ভাঁজ করে বারান্দায় দাঁড়িয়ে আছে ফয়সাল। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি। বৃষ্টির ছাট এসে ভিজিয়ে দিয়ে যাচ্ছে তার কায়া। বুকের উপরিভাগ অর্ধ ভেজা। বিশাল নভমণ্ডলও তার অন্তর্দেশের মতো বিষণ্ণ, ক্ষীণ আর শোকার্ত। গুরুজনেরা বলেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। রাগের বশবর্তী হয়ে তো নিকৃষ্ট কটূক্তি করেই ফেলেছে। এখন আর ভেবে কি হবে? অন্তর কাঁদছে তার। আর তার রুম নিস্তব্ধ, নীরব। সবটা কক্ষ জুড়ে নিস্তব্ধতা বিরাজমান। অক্ষিপ্তে ভেসে উঠল মেয়ের সেই ভয়ার্ত মুখ। অতঃপর তার মুখ নিঃসৃত সেই নিকৃষ্ট, নিম্নতর, অধরিক মনে পড়তেই নিজের প্রতি রাগ হতে লাগল। ঠিক যতটা রাগ হলে নিজেকে ধারালো অস্ত্র দিয়ে ক্ষত বিক্ষত করা যায়। ফারিয়া তার মেয়ে, তার অংশ। ফারিয়ার শিরা উপশিরায় বইছে তারই রক্ত। সকালে সে যাবে ফারিয়ার নানু বাড়ি। দরকার হলে তুবার পায়ে ধরে বসে। অন্তত স্ত্রী আর মেয়েকে ছাড়া দিনাতিপাত করা তার সম্ভব না। নিজের সুখের জন্য হলেও তার স্ত্রী আর মেয়েকে প্রয়োজন। এতে যদি সে স্বার্থপর হয় তো স্বার্থপর। বিকট শব্দে মোবাইল খানা বেজে উঠল। দ্রুত গতিতে সে রুমে এসে মোবাইল হাতে নিতেই দেখল তামান্না ফোন করেছে। ফয়সাল রিসিভ করেই শুনতে পেল তামান্নার রাশভারী আর গুরুগম্ভীর নিশন। নানা ছলে বলে কলে কৌশলে তো তুবাকে বাড়ি থেকে বের করলে। কাল সকালে মাকেও আমার এখানে দিয়ে যেও। তারপর চরিত্রবান কাউকে দেখে নিজের জীবন শুরু করো। ফয়সাল কিছু বলার জন্য অধর আলগা করতেই টুটটুট শব্দ কর্ণে ধাক্কা লাগল। নিজের কথাগুলো অর্ঙ্গল বলে কল কেটে দিয়েছে তামান্না। ফয়সালকে কিছু বলার সুযোগই দিল না। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল সে। ইস! দীর্ঘ নিঃশ্বাসের বোঝা এত ভারী। ফয়সাল তুবার নাম্বারে ফোন করার ব্যর্থ প্রয়াস চালাল।
ওপাশ থেকে শোনা গেল মহিলা কণ্ঠ। আপনি যেই নাম্বারে ফোন করেছেন তা এই মুহূর্তে বন্ধ আছে। অনুগ্রহ করে আবার চেষ্টা করুন, ধন্যবাদ। মোবাইল স্ক্রিনে ভেসে থাকা নাম্বারে তাকিয়ে রইল অপলক, অনিমেষ, অবিচলভাবে। মোবাইল ফোন বন্ধ জেনেও আবারও কতগুলো মেসেজ পাঠালো সে। বক্ষপিঞ্জরে প্রকাণ্ড ঝড় বয়ে যাচ্ছে। এই ভয়ঙ্কর, দুরূহ, ভীতিউদ্রেককারী ঝড় কবে কখন থামবে জানা নেই ফয়সালের। কাক ডাকা ভোর। ফারিয়া হাত পা ছড়িয়ে বিছানায় বসে আছে। তার মুখোমুখি বসে আছেন মনোয়ারা বেগম। নাতনির মাথায় আলতো করে হাত বুলিয়ে তিনি মৃদু স্বরে জিজ্ঞেস করলেন কালকের ঘটনা। কথার প্যাচ সে না বুঝলেও অকপটে বলে গেল, তার বাবা তার মাকে থাপ্পড় দিয়েছে। আবার দাদিও তার বাবাকে থাপ্পড় দিয়েছে। কথার মাঝে আচমকা প্রকাণ্ড শব্দে বেজে উঠল উনার মোবাইল ফোন। ফারিয়ার দাদি ফোন দিয়েছে। বেআইন, আপনার মেয়েকে যথাযথ সম্মান দিয়ে আমার সংসারে রাখতে পারিনি। তুবা যেই সিদ্ধান্ত নিবে আমরা মাথা পেতে নিব। এবার সোজা হয়ে বসলেন মনোয়ারা বেগম। বেআইন, আসলে তুবা তো বলল না কি হয়েছে। আপনি যদি একটু। রাশেদা খাতুন বিষণ্ণ আর ধরা গলায় বলেন, আপনার মেয়ের থেকে না হয় শুনে নিয়েন। আমার নাতনিটাকে দেখে রাখবেন। বিলম্ব করলেন না রাশেদা খাতুন, সাথে সাথে কল কেটে দিলেন। গতকাল রাতে বেশ বড় ঝামেলাই হয়েছে বুঝতে বাকি রইল না মনোয়ারা বেগমের। নতুবা উনার মেয়ে রাতের বেলা এই বাসায় আসার মানুষ না। সকালের মিষ্টি রোদ রূপ নিয়েছে প্রখর, ঝাঁঝাল, অগ্নিময় উষ্ণতায়। রোদ গায়ে এসে বিধে তির্যক ভাবে। তাহমিদ অফিসের উদ্দেশ্যে বের হয়েছে, ঘণ্টা পার হল। বসার ঘরে মনোয়ারা বেগম নাতনির খেলছেন। নিদাগ, উষ্ণগম অনুভূত হতেই তন্দ্রাভাব হালকা হয়ে এলো তুবার। শেষ রাতে ঘুমিয়েছিল সে। সময় দেখার জন্য মোবাইলের পাওয়ার বাটন চাপতেই খেয়াল হল তার গতকাল রাতে সে মোবাইল বন্ধ করে রেখেছিল। মোবাইল অন করে দেখল ইতিমধ্যে ঘড়ির কাঁটা 11টার ঘরে পৌঁছে গেছে। উঠে বসল সে। এলোমেলো চুলগুলো হাত খোপা করে কিয়ৎকাল সেখানেই থমথমে, বিবর্ণ, বিবশ মুখে বসে রইল। গত হওয়া কয়েক ঘণ্টা আগের ঘটনা মস্তিষ্কে খুব বিশ্রীভাবে কড়া নাড়ল। বিষিয়ে গেল অন্তর এবং সমস্ত কায়া। ভাইব্রেট করতে তার মোবাইল। স্ক্রিনে ভেসে থাকা নাম দেখে মোবাইল উল্টিয়ে রাখল। বাজতে থাকুক, কল রিসিভ করবে না সে। মোবাইল ভাইব্রেট করা বন্ধ করে দিল। তপ্ত, সদুষ্ণ শ্বাস ফেলে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় তুবা। এলোমেলো বেশভূষা নিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়াল। নিজের চোখের পানে তাকিয়ে রইল অপলক, অনিমেষ। চক্ষু জোড়ায় হাজারো অব্যক্ত, অপ্রকাশিত অভিযোগ। সমস্ত অভিযোগ তার নিজের সম্পর্কে। পুনরায় ভাইব্রেট হল মোবাইল। পরপর কয়েকবার কল দিয়েই গেল ফয়সাল। এইবার বিরক্ত হয়ে কল রিসিভ করে কানে ধরে তুবা। ওপাশ থেকে শুধু শ্বাস প্রশ্বাসের নিনাদ তুবার কানে আসতে লাগল। তুবা স্বাভাবিক স্বর টানল। এতবার কল করার কোনো দরকার নেই। সময় হলে ডিভোর্স লেটার পেয়ে যাবেন। সময় সাপেক্ষ ব্যাপার তো। আজ যাব অ্যাপ্লাই করার জন্য। বারবার ফোন মনে করিয়ে দিতে হবে না। ফোনের ওপাশ থেকে শোনা গেল ফয়সালের অসহায়, নিরাধার, নিরালম্বন নিশন। এত মেসেজ দিলাম রাত থেকে, কোথাও কি লিখা ছিল আমার মুক্তি চাই? আমার তোমাকে চাই। তোমার তুমিটাকে চাই। শেষ বয়স পর্যন্ত তোমার সঙ্গ চাই। ইস, কি যে বলো! একজন চরিত্রহীনার সঙ্গে থাকলে তো তার দহনে পুড়ে অঙ্গার হয়ে যাবে। অদৃশ্য বৈশ্যান্যের প্রজ্জ্বলিত শিখায় তো দগ্ধ হলে। ভস্ম হল তোমার বিশ্বাস। আর কত পূর্বে বলো?
তুবার প্রতিটা কথা যেন ফয়সালের শরীরে সূচের মতো বিঁধছে। আইম সরি। কেউ একজন আমার মাইন্ড খুব বাজেভাবে ডাইভার্ট করেছে। প্রতিটা সেকেন্ড মনে হয়েছিল তুমি আমাকে ঠকিয়েছ। তাই মুখে যা এসেছে তাই বলে দিয়েছি। ফয়সালের কথায় সশব্দে হাসল তুবা। রাগের বশে কিন্তু মানুষের মুখ দিয়ে সত্য কথা বেরিয়ে আসে। তোমার ক্ষেত্রেও তাই হয়েছে। আমি আমার সিদ্ধান্ত নিয়েছি। তোমার আর আমার পথ এখন আলাদা। এসবের মাঝে আমাদের মেয়েকে সরি আমার মেয়েকে টানবে না। কোচ সে তোমার মেয়ে না। আমি হোটেলে পরপুরুষের কাছে গিয়ে নিজের শরীরের জ্বালা মিটানোর ফল আমার মেয়ে। চোখমুখের অভিব্যক্তি বদলে গেল ফয়সালের। কঠিন গলায় বলল, মেয়েও আমার আর মেয়ের মাও আমার। জীবন থাকতে বিচ্ছেদের খাতায় নাম উঠবে না। আয়নায় নিজের প্রতিবিম্বের উপর হাত রাখল তুবা। তুমি চেষ্টা করতে পারেন। তবে আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। সমস্ত অভিযোগ আমার নিজের নামে। আসলে আমি কখনো নিজেকেই ভালোবাসতে পারিনি। এইবার স্বাভাবিক স্বর টেনে ফয়সাল বলল, এক বাচ্চার বাবা হওয়ার পরও যদি বউকে নিজের কাছে আনার জন্য পাগলামি করতে হয় তো করব। অনেক থেকেছি চুপচাপ আর গম্ভীর। এবার না হয় একটু পাগলামি করব। এতদিন চুপচাপ থাকলেও আমাকে এই বাজে পরিস্থিতির মুখোমুখি যে করেছে তাকে গর্ত থেকে টেনে বের করব। যদি চূড়ান্ত পর্যায়ে যেতে হয় তবে বলবো যে বিচ্ছেদ তো ঘটবে না, তুমি না হয় একটা বিধবার থান কিনে রেখো। চলবে।